রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা তিনি আপাতত স্থগিত করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা সম্ভব হলে তবেই এই সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্প আবারও বিবেচনায় আসতে পারে। ট্রাম্পের দাবি, ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, একটি সম্ভাব্য চুক্তির মূল কাঠামো বা পরিধি নিয়ে নীতিগত সমঝোতা হয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিকভাবে পুনরায় চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই ঘোষণার ঠিক আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসন ইরান দৃঢ় ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তমূলক এবং সমানুপাতিক জবাবের মাধ্যমে মোকাবেলা করবে। ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলা হলে তেহরান তা সহ্য করবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক চাপ বজায় রেখেছে, অন্যদিকে ইরান কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা সাময়িকভাবে উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে এখন উভয় পক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক আলোচনাকে কার্যকর চুক্তিতে রূপ দেয়া। আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখনও শেষ হওয়ার পথে, এমনটি মনে করার সময় আসেনি বলে মন্তব্য করেছেন কাতারে অবস্থিত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সরকার ও আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল ম্যাসগ্রেভ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাতের সমাপ্তি নিয়ে এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই। হয়তো আমরা শেষের শুরুর দিকে এগোচ্ছি, কিন্তু বর্তমানে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরছে। ম্যাসগ্রেভের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানও কড়া ভাষায় বক্তব্য দিচ্ছে, যা মূলত রাজনৈতিক অবস্থান প্রদর্শনের অংশ। তবে তিনি মনে করেন, পরিস্থিতি শুধু কূটনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অনুভূত হতে শুরু করেছে। তিনি বলেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সাইবার হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে এমন গুঞ্জনও রয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, তবুও এসব আশঙ্কা যুদ্ধের প্রভাবকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আরও স্পষ্টভাবে তুলে ধরছে। ম্যাসগ্রেভ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের নেতৃত্ব উভয়ই রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সচেতন, কারণ সামনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। অক্টোবর-নভেম্বরের নির্বাচনী সময় যত ঘনিয়ে আসছে, ততই উভয় পক্ষের সিদ্ধান্তে রাজনৈতিক হিসাব নিকাশের প্রভাব বাড়তে পারে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক স্বার্থ, এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করছে। ফলে ট্রাম্প হামলা স্থগিত করলেও মধ্যপ্রাচ্যের সংকট পুরোপুরি প্রশমিত হয়েছে বলা যাবে না, বরং কূটনৈতিক আলোচনা, সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক কৌশল সবকিছুই সমান্তরালভাবে চলতে থাকায় পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত ও সংবেদনশীল রয়ে গেছে। গাজা উপত্যকায় আবারও একটি ভয়াবহ রক্তাক্ত রাত কেটেছে। রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হামলাগুলোর আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে চাইলেও বাস্তবে গাজার কোথাও নিরাপদ স্থান নেই। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী এমন পরিস্থিতি নতুন নয়। টানা প্রায় ৩ বছর ধরে তারা
একই ধরনের হামলা, ধ্বংসযজ্ঞ এবং অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন। প্রতিটি রাতেই তাদের কাছে আতঙ্কের, কারণ কখন কোথায় হামলা হবে তা কেউ জানে না। সর্বশেষ হামলাগুলো গাজার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গাজা সিটির সমুদ্র বন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটে। এছাড়া দক্ষিণের খান ইউনিস এবং মধ্যাঞ্চলের দেইর আল বালাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর সাধারণ মানুষের জন্য পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অনেক পরিবার ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে, আবার কেউ কেউ স্বজনদের খোঁজে রাতভর ছুটে বেড়ান। এদিকে চলমান যুদ্ধবিরতি বা সিজ ফায়ার কার্যকর থাকার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতির সময় বেসামরিক এলাকায় বিমান হামলা হওয়ার কথা নয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ হামলা অব্যাহত থাকায় তারা যুদ্ধবিরতির কোনো বাস্তব সুফল পাচ্ছেন না। প্রতিদিনই নতুন করে প্রাণহানি, আহতদের সংখ্যা বৃদ্ধি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটছে। মানবিক পরিস্থিতিও দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে। নিরাপদ আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলেও গাজার সাধারণ মানুষের জন্য বাস্তবতা এখনও ভয়, অনিশ্চয়তা এবং অব্যাহত সহিংসতায় ঘেরা। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা বলেছেন, শত্রুপক্ষের কোনো হুমকিকেই তেহরান হালকাভাবে নিচ্ছে না। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে দেয়া বিভিন্ন বক্তব্যকে কেবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখলেও দেশটি সেগুলোকে বাস্তব হুমকি হিসেবেই বিবেচনা করছে এবং সেই অনুযায়ী প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে। আজ এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শত্রুপক্ষের বক্তব্য মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হিসাব নিকাশের যুদ্ধের অংশ হলেও ইরান কখনোই আত্মতুষ্টিতে ভোগে না, বরং প্রতিটি সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে প্রয়োজনীয় সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল ইবনে রেজা বলেন, আমরা কখনোই অপ্রস্তুত অবস্থায় থাকি না এবং নিষ্ক্রিয় নই। প্রতিটি হুমকিকে আমরা আমাদের প্রস্তুতি আরও বাড়ানোর, প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার এবং সামগ্রিক সামরিক শক্তি উন্নত করার ভিত্তি হিসেবে ব্যবহার করি। তার মতে, ইরানের প্রতিরক্ষা নীতির মূল লক্ষ্য হল সম্ভাব্য যে কোনো আগ্রাসন প্রতিহত করার মতো সক্ষমতা বজায় রাখা। এজন্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, প্রতিরক্ষা অবকাঠামো এবং প্রতিরোধ ক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধ এবং সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। তেহরান বারবার দাবি করে আসছে তারা যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি নিয়ে পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করলেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতাদের সতর্ক করেছেন। রোববার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলাপচারিতায় আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তার মতে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, সংঘাত এবং অনিশ্চয়তা সৃষ্টি করবে, যার প্রভাব শুধু ইরান নয়, আশপাশের দেশগুলোর উপরও পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে যে কোনো দুঃসাহসিক সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তেহরান তার উপযুক্ত ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। পাকিস্তানের সেনাপ্রধান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় আরাকচি কূটনৈতিক যোগাযোগ ও আঞ্চলিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত এড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক সমর্থন জোরদারের একটি প্রচেষ্টা। একই সঙ্গে ইরান আন্তর্জাতিক মহলকে জানিয়ে দিতে চাইছে যে কোনো সামরিক চাপ বা হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত এবং পরিস্থিতি আরও অবনতির দায় যুক্তরাষ্ট্রের উপরই বর্তাবে বলে তাদের দাবি।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, সম্ভাব্য সবচেয়ে কঠিন পরিস্থিতির কথাও বিবেচনায় রেখে সরকার আগামী 2 বছরের জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করেছে। শনিবার প্রকাশিত এক বক্তব্যে তিনি জানান, বহুমুখী চাপ এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার দেশের অর্থনীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। আরিফের ভাষ্য অনুযায়ী বর্তমান সংকটকালেও দেশে কোনো ধরনের পণ্যের ঘাটতি তৈরি হয়নি। তিনি বলেন, সরকারের কার্যকর সমন্বয়, বাজার ব্যবস্থাপনা এবং জনগণের সহযোগিতার ফলে এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। বিশেষ করে ব্যবসায়ী, বণিক ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা গেছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন প্রশাসন শুরু থেকেই সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু বর্তমান পরিস্থিতি মোকাবেলা নয়, ভবিষ্যতে আরও কঠিন বা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলেও যাতে দেশের অর্থনীতি, বাজার ও জনজীবন স্বাভাবিক রাখা যায়, সে লক্ষ্যেই আগামী 2 বছরের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্রথম ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জনগণের স্বস্তি ও শান্তি নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, সংকটকালেও নাগরিকদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং জনজীবনে অস্থিরতা এড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। আরিফের মতে, দেশের জনগণের সহযোগিতা এবং ব্যবসায়ী মহলের দায়িত্বশীল ভূমিকা সরকারের জন্য বড় শক্তি হিসেবে কাজ করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকার, জনগণ এবং বাজার সংশ্লিষ্ট অংশীদারদের এই সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, জাতীয় স্থিতিশীলতা, বাজার নিয়ন্ত্রণ এবং জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখাই সরকারের মূল লক্ষ্য এবং এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিল প্রদেশের পৃথকভাবে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মঘাতী ড্রোন ব্যবহার করে সুলাইমানিয়া প্রদেশে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরে একাধিক বিস্ফোরণের শব্দ প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার লক্ষ্য ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সামরিক অবস্থান ও স্থাপনা। একই সময়ে এরবিল প্রদেশ থেকেও একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, এরবিল শহরের উপকণ্ঠে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়কেন্দ্র এবং অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করে। স্থানীয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং আকাশ পথে আসা ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালানো হয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ড্রোন হামলার ঘটনা আঞ্চলিক অস্থিরতাকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের উপর নতুন করে কোনো হামলা হলে তার জবাব শুধু পারস্য উপসাগর অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং যেখান থেকেই হামলার উৎস হোক সেখানকার সব শত্রু ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা। আজ ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, সম্ভাব্য শত্রু হামলার জবাব পারস্য উপসাগর এলাকায় সীমাবদ্ধ থাকবে না। যেখান থেকেই হামলা আসুক, হামলার উৎস এবং সংশ্লিষ্ট সব শত্রু ঘাঁটিতে আমরা পাল্টা আঘাত হানব। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানের দাবি, তারা পারস্য উপসাগর সহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে বলে তেহরানের অভিযোগ। এদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইব্রাহিম রেজাইয়ের সর্বশেষ হুঁশিয়ারি থেকে স্পষ্ট যে ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে ইরান সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত করতে প্রস্তুত। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, কেবল উপসাগরীয় অঞ্চল নয়, হামলার সঙ্গে জড়িত যে কোনো ঘাঁটি বা স্থাপনাকেই সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আঞ্চলিক কোনো দেশের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালায়, তবে তেহরান তার জবাবে দৃঢ়, উপযুক্ত ও সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে। শনিবার রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। আলাপচারিতায় দুই দেশের শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। এ সময় আরাকচি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসন কিংবা এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক কোনো দেশের অংশগ্রহণ বা সহযোগিতা ইরান কঠোরভাবে মোকাবেলা করবে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাবে সিদ্ধান্তমূলক ও সমানুপাতিক ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। আরাকচি আরও বলেন, সম্ভাব্য কোনো সামরিক অভিযানের ফলে যে পরিণতি সৃষ্টি হবে তার সম্পূর্ণ দায়ভার হামলাকারীর পক্ষকেই বহন করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন যে ইরান জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না। এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই টেলিফোন আলাপ এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবের সতর্ক করে বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জ্বালানি খাতে কোনো হামলা চালানো হলে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আধিপত্যের কাঠামোকেও নাড়িয়ে দিতে পারে। শনিবার প্রকাশিত এক বক্তব্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের অবকাঠামো জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করার হুমকির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। মোখবের বলেন, আপনারা সামরিক সমীকরণ নিয়ে হিসাব করেন, কিন্তু আমরা ইতিহাসের যুক্তি দিয়ে জবাব দিই। তার দাবি, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় যে কোনো হামলা পশ্চিমা শক্তিগুলোর কয়েক শতাব্দী ধরে গড়ে তোলা বৈশ্বিক ক্ষমতার কাঠামোর দুর্বলতাকে উন্মোচিত করবে। তিনি আরও বলেন, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যে কোনো আগ্রাসন সরাসরি সেই ভিত্তিগুলোকে জাগিয়ে তুলবে যার উপর গত 2.5 শতাব্দী ধরে আপনাদের আধিপত্যের স্থাপত্য নির্মিত হয়েছে। মুখবেরের ভাষায়, যখন এই ব্যবস্থার স্তম্ভগুলো ভেঙে পড়বে তখন নেতৃত্ব দেওয়ার মতো কোনো কমান্ড সেন্টার অবশিষ্ট থাকবে না, আর লুণ্ঠনের জন্য কোনো বাজার থাকবে না। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এবং উভয় পক্ষ থেকেই কঠোর ভাষায় পাল্টাপাল্টি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তবে মুখবের তার বক্তব্যে নির্দিষ্ট কোনো সামরিক পদক্ষেপের উল্লেখ করেননি। তার মন্তব্য মূলত সম্ভাব্য হামলার বিরুদ্ধে রাজনৈতিক ও কৌশলগত সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে ইরানের বিরুদ্ধে যে কোনো বড় ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তবে এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ইসরায়েলকে ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং প্রশাসনিক দায়িত্ব একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এই শর্তই এখন ইসরায়েলের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। যদিও ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল এই চুক্তিতে খুবই সন্তুষ্ট, বাস্তবে ইসরায়েলি সরকারের অবস্থান অনেক বেশি সতর্ক। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামাসের বাস্তব ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত হওয়ার আগে ইসরায়েল গাজায় তাদের সামরিক অবস্থান থেকে সরে আসবে না। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চুক্তিকে অস্বীকার না করলেও সেনা প্রত্যাহারের বিষয়ে সরকার এখনই কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। এই হামলার পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির কঠিন বাস্তবতা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর দেশটির জনমতের একটি বড় অংশ গাজার প্রতি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে অধিকাংশ ইহুদি ইসরায়েলি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার ধারণাকে সমর্থন করেন। আবার অনেকেই মনে করেন গাজার সাধারণ জনগণের মধ্যেও নির্দোষ কেউ নেই। এমন পরিস্থিতিতে গাজা থেকে সেনা প্রত্যাহার বা পুনর্গঠনের উদ্যোগ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই চুক্তিকে
সরাসরি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তার মতে হামাসের নেতাদের বিরুদ্ধে অভিযান বন্ধ করা মানে ভবিষ্যতে আরেকটি হামলার সুযোগ করে দেয়া। তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং ফিলিস্তিনিদের দেশ ত্যাগে উৎসাহ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। আন্তর্জাতিক মহলে এই ধরনের বক্তব্যকে অনেকেই জাতিগত নিধন বা জোরপূর্বক বাস্তুচ্যুতির ইঙ্গিত হিসেবে দেখেন। শুধু কঠোরপন্থীরাই নয়, তুলনামূলক মধ্যপন্থী রাজনীতিবিদদের মধ্যেও সন্দেহ রয়েছে। সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজানকোট বলেছেন, হামাসের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করে যুদ্ধ শেষ করা হবে বড় ধরনের ব্যর্থতা। তার দাবি, হামাস এখনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে। এসব কারণেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে পড়েছেন। আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে তিনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চান না যাতে তার ডানপন্থী জোট ভেঙে যায়। একই সঙ্গে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর রাজনৈতিক প্রভাবও রয়েছে। অনেক বিশ্লেষকদের মতে নির্বাচনের জয় নেতানিয়াহুর জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শেলডলিনের মতে নেতানিয়াহুর প্রধান বিবেচনা জাতীয় ট্র্যাজেডি নয়, বরং ক্ষমতায় টিকে থাকা। তিনি এমন কোনো পদক্ষেপ নিতে চাইবেন না যাতে তার জোট সঙ্গীরা ক্ষুব্ধ হন। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও অসন্তুষ্ট করা তার জন্য ঝুঁকিপূর্ণ। ফলে তিনি হয়তো গাজার ভেতরে সীমিত বা প্রতীকী সেনা পুনর্বিন্যাস করতে পারেন, কিন্তু সম্পূর্ণ প্রত্যাহারে যাবেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, চুক্তি বাস্তবায়নে ইসরায়েল পিছিয়ে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই হতাশ হবেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা এবং সম্ভাব্য সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো বড় কূটনৈতিক লক্ষ্য এই ইস্যুর সঙ্গে জড়িত। বিশ্লেষক ডব ওয়াক্সম্যানের মতে নেতানিয়াহু যদি প্রকাশ্যে চুক্তির বিরোধিতা করেন তাহলে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অথচ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার চুক্তিকে পুরোপুরি সমর্থন করলে নিজের ডানপন্থী ভোট ব্যাংক ও জোট সঙ্গীদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে পারেন। ইসরায়েলি বিশ্লেষক নিমরোদ গোরেন মনে করেন, নেতানিয়াহু অতীতে এমন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। তিনি হয়তো ট্রাম্পকে কূটনৈতিক সাফল্যের সুযোগ দেবেন, আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং ইতিবাচক বার্তাও দেবেন। কিন্তু বাস্তবে গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের সম্ভাবনা খুবই কম। বরং নির্বাচনের আগে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে সামরিক উপস্থিতি আরও জোরদার করার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা এগোলেও গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার এখনও বাস্তবসম্মত নয়। নেতানিয়াহুকে একদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, অন্যদিকে নিজের জোটের চাপ এবং জনমতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ফলে কূটনৈতিক অগ্রগতির ঘোষণা থাকলেও বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা সংক্রান্ত অবস্থান। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিত্র ও আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা এবং ইরাক, ইয়েমেন ও জর্ডানে প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির ফলে পুরো অঞ্চল জুড়ে একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার প্রশাসনের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তেহরান বলছে তাদের হামলা আঞ্চলিক প্রতিরোধ জোটের অংশ এবং বিদেশি সামরিক উপস্থিতির জবাব। বিশ্লেষকদের মতে ইরান এখন সরাসরি সংঘাতের পাশাপাশি প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ বাড়ানোর কৌশল অনুসরণ করছে। ইরাকে সশস্ত্র গোষ্ঠীর হামলা, ইয়েমেনে হুথিদের তৎপরতা এবং জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা সেই কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
বিশেষ উদ্বেগের বিষয় হল হরমুজ প্রণালী ও বাব আল মানদেব। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই দুই পথ দিয়ে পরিবাহিত হয়। এসব রুটে হামলা বা চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তায়। এদিকে কূটনৈতিক সমাধানের পথও ক্রমেই কঠিন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র একদিকে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। তবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে বর্তমান সংকট শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই আগামী কয়েক সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের পদক্ষেপই নির্ধারণ করবে অঞ্চলটি সীমিত সংঘাতে থাকবে নাকি আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের দিকে। মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য চাপের মুখে পড়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের হাতে থাকা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যতে একই মাত্রার সামরিক অভিযান ও প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ, যা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 2300টি ইন্টারসেপ্টর মজুদ ছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষামূলক অভিযানে এগুলো ব্যবহারের ফলে সেই সংখ্যা কমে বর্তমানে 827টিরও নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদেও বড় ধরনের পতন দেখা গেছে। আগে যেখানে 452টি ইউনিট ছিল, বর্তমানে তা কমে 278টিরও নিচে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিএসআইএস সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। ফলে যদি এই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ অন্য কোনো কৌশলগত এলাকায় নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তাহলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন 2026 অর্থ বছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি প্রতিরক্ষা তহবিলের মধ্যে $18.2 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করেছে। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে 2027 অর্থ বছরের প্রাথমিক সামরিক বাজেটের বাস্তবে তুলনামূলক কম খরচের অস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় $6 লাখ বা তার কম মূল্যের গোলাবারুদ ও অস্ত্র মোট চাহিদার প্রায় অর্ধেক জুড়ে রয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী সংঘাতের বাস্তবতায় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত উৎপাদনযোগ্য অস্ত্রের মজুদ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব তথ্য মূলত গবেষণা সংস্থা সিএসআইএস এর বিশ্লেষণ এবং ফক্স নিউজের প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকাশিত। পেন্টাগন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।